Hello everybody, welcome to the Way of Solutions. This is জারাবুল রহমান স্টুডেন্টস প্রতিদিনের মতো আজও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এসেছি 27 ডিসেম্বর। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে জেনারেল অ্যাওয়ারনেস আমরা প্র্যাকটিস করব। সামনেই বিভিন্ন পরীক্ষা আছে, যেমন কেপি কনস্টেবল মেন্স এক্সাম যারা দিতে চলেছ তাদের জন্য খুব হেল্পফুল একটা ক্লাস হবে। রেল এসএসসি সহ ডব্লিউবিসিএস এবং বিভিন্ন ধরনের এক্সামের জন্য মডারেটেড কিছু প্রশ্ন উত্তর, সাথে সাথে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করছি। তো অবশ্যই সকলে ক্লাসটিতে যারা যুক্ত হয়েছে দ্রুত একটি করে লাইক করে ফেলো, আর ক্লাসটিকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না। প্রতিদিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি, তো অবশ্যই তোমাদের একটা কিন্তু প্রতিদিনের ক্লাসে সময় করে যুক্ত হতে হবে বা ক্লাসটা কিন্তু দেখতে হবে। লেটস স্টার্ট। শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয় বা ন্যাশনাল কনজিউমার রাইটস ডে প্রতি বছর পালিত হয়? এটা ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করছি, তার মানে ডিসেম্বরেরই কোনো দিন। তো এখানে ডিসেম্বর 24শে ডিসেম্বর আমরা পাচ্ছি। 24শে ডিসেম্বর দিনে প্রতি বছর জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়। ন্যাশনাল কনজিউমার ডে বা কনজিউমার রাইটস ডে is celebrated every year on 24th December in India. And the Consumer Rights Act was approved by the President of India on 24th December 1986. 1986 সালে এই দিনেই কিন্তু ভারতের রাষ্ট্রপতির দ্বারা কনজিউমার রাইট অ্যাক্টস, অর্থাৎ যেটাকে আমরা ভোক্তা অধিকার আইন বলছি, সেটা অ্যাপ্রুভ হয়েছিল প্রেসিডেন্টের দ্বারা। তো সেই দিনটাকে স্মরণে রেখে সিন্স দেন তারপর থেকে কিন্তু আমরা দেখব এই দিনটাতে ন্যাশনাল কনজিউমার রাইটস ডে পালন করা হচ্ছে। 2025 সালে সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসর কোন শহর জিতেছে? সাফ মানে এখানে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের কথা বলা হচ্ছে। ওকে, তো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন এর মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসর কোন শহর জিতেছে? এটা জিতেছে ইস্ট বেঙ্গল। ইন্ডিয়ান ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল ওন দ্য সাফ Women's Club Championship 2025 title after defeating Nepal's APF Armed Police Force 3-0, অর্থাৎ 3-0 গোলে তাদেরকে হারিয়েছে নেপালের যে এপিএফ আছে বা আর্ম পুলিশ ফোর্স আছে তাদেরকে। ফাইনাল অ্যাট দ্য দশরথ স্টেডিয়াম ইন কাঠমান্ডু অন স্যাটারডেই কিন্তু ইস্ট বেঙ্গল এই খেতাবটা জিতেছে। অ্যান্ড কোথায় জিতেছে? কাঠমান্ডুর দশরথ যে স্টেডিয়াম আছে সেখানে। সাফের ফুল ফর্ম আরও একবার দেখে নাও, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কার পুনর্গঠনের জন্য ভারত কত মিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে? রিসেন্টলি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায়, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় পুনর্গঠনের জন্য সেখানে আমাদের ভারত কিন্তু $450 মিলিয়ন অর্থাৎ $450 মিলিয়ন প্যাকেজ ঘোষণা করেছে তাদের সহায়তার জন্য। ইন্ডিয়া উইল প্রোভাইডেড a $440 million package to assist in the reconstruction of area affected by cyclone Ditwa এটা নভেম্বর মাসে কিন্তু হয়েছিল। নভেম্বর 2025-এ এই সাইক্লোনটা হয় এবং তার কারণে শ্রীলঙ্কার একটা অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো তার জন্যই কিন্তু রিসেন্টলি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আমাদের ভারতের যিনি আছেন ডক্টর এস জয়শঙ্কর অ্যানাউন্স দিস ওয়েল অ্যাড্রেসিং দ্য মিডিয়া ইন কলম্বোয় তিনি একটা সংবাদ সমারোহে বা সম্মেলনে সেখানে কিন্তু এই ঘোষণাটা করেছেন। 2025 সালে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার কে প্রদান করেছেন? রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025-এ কে দিয়েছেন? কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এটা অপশন এ ইজ রাইট অ্যান্সার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রিসেন্টলি জাতীয় বিজ্ঞান পুরস্কার প্রদান করেছেন। দ্য প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু conferred the রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025 at a function held at রাষ্ট্রপতি ভবন ইন নিউ দিল্লি। রাষ্ট্রপতি ভবনে একটা অনুষ্ঠানে তিনি কিন্তু এই রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারটা 2025-এর যে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার সেটা ঘোষণা করেছেন। দিস ইজ দ্য নেশনস হাইয়েস্ট রিকগনিশনস ফর এক্সেপশনাল কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ডস অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশনস, অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি অ্যান্ড ইনোভেশনসের ক্ষেত্রে আমরা দেখব এটা কিন্তু একটা পুরস্কার, সেখানে যারা
কন্ট্রিবিউশন করে তাদের জন্য কিন্তু এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। ইন দ্য সেকেন্ড এডিশন অফ রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দ্য অ্যাওয়ার্ডস আর গিভেন আন্ডার 4 ক্যাটাগরিজ ইনক্লুডিং বিজ্ঞান রত্ন, 4টে ক্যাটাগরিতে এটা দেওয়া হয় এবং এটা সেকেন্ড এডিশন এবারে দেওয়া হচ্ছে, মানে দ্বিতীয় এডিশনে। সো 4টে ক্যাটাগরি কি, বিজ্ঞান রত্ন, বিজ্ঞান শ্রী, বিজ্ঞান ইউভা বা বিজ্ঞান যুব শান্তিস্বরূপ ভাটনগর অ্যান্ড বিজ্ঞান টিম, 4টি ক্যাটাগরিতে। কারা কিসে পেয়েছে একটু দেখি। রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025 বিজয়ীদের তালিকা। রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের দ্বিতীয় সংস্করণে পদ্মবিভূষণ প্রাপক অধ্যাপক জয়ন্ত বিষ্ণু নার্লিকরকে মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে। অধ্যাপক নার্লিকর ছিলেন একজন বিশ্ববিখ্যাত ভারতীয় জ্যোতির্পদার্থবিদ এবং বিশ্বতাত্ত্বিক, কসমোলজিস্ট যেটাকে বলা হয়ে থাকে, মানে পৃথিবীলজিস্ট বা বিশ্বতাত্ত্বিক যেটাকে বলা হয়ে থাকে, কসমোলজিস্ট। সো সেই কসমোলজিস্ট বিষ্ণুর নার্লিকার বা জয়ন্ত বিষ্ণুকে সম্প্রতিকালে এটা দেওয়া হয়েছে, হ্যাঁ, রাষ্ট্রীয় বিজ্ঞান রত্ন। বিজ্ঞানশ্রী কে পেয়েছেন? বিজ্ঞানশ্রী ডক্টর ইউসুফ মোহাম্মদ শেখ, জয়ন এন, অধ্যাপক মহান মহারাজ সহ মোট 8 জন বিজ্ঞানীকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। বিজ্ঞান যুব শান্তিস্বরূপ ভাটনগর, ইসরোর অঙ্কুর গর্গ, আইআইটি কানপুরের অধ্যাপক অমিত কুমার আগরওয়াল এবং আইআইএসসি বেঙ্গালুরের অধ্যাপক অর্কপ্রভ বসু সহ মোট 14 জন তরুণ বিজ্ঞানী এই বিভাগে পুরস্কৃত হয়েছেন। বিজ্ঞান টিম পুরস্কারটি জিতেছে এই বিভাগে আইএসআইআর এর অ্যারোমা মিশন টিমকে পুরস্কৃত করা হয়েছে রিসেন্টলি বিজ্ঞান টিম পুরস্কারে। তো টোটাল এই 4টি ক্ষেত্রে দেওয়া হচ্ছে বিজ্ঞান রত্ন পুরস্কার। কে কোন ক্ষেত্রে পেয়েছে একটু ভালো করে দেখে রাখলাম। চলো পরের প্রশ্ন দেখি। 5 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স আজকের। 2026 সালের 1 জানুয়ারি থেকে ভারত কোন আন্তর্জাতিক গোষ্ঠীর সভাপতিত্ব বা চেয়ারম্যানশিপ গ্রহণ করতে চলেছে? G20, হ্যাঁ, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা যেটাকে এসসিও বলা হচ্ছে, এশিয়ান নাকি ব্রিক্স? রাইট অ্যান্সার হচ্ছে ব্রিক্স। ব্রাজিল অফিসিয়ালি হ্যান্ডেড ওভার দ্য ব্রিক্স চেয়ারম্যানশিপ টু ইন্ডিয়া ডিউরিং এ মিটিং অফ দ্য গ্রুপ শেরপাস, অর্থাৎ একটা মিটিংয়ে রিসেন্টলি একটা গ্রুপ মিটিংয়ে কিন্তু ব্রাজিল এটা আমাদের ভারতকে রিসেন্টলি হ্যান্ড ওভার করেছে। এর আগে ব্রাজিলের কাছে আমরা দেখব 2025 সালে ব্রাজিলের কাছে ব্রিক্সের চেয়ারম্যানশিপ বা সভাপতিত্ব ছিল, এটা ভারতে চলে এসেছে। ওকে, দ্য নিউ লিডারশিপ রিসিভিং দ্য ট্রেডিশনাল গ্লেভ, এ সিম্বল অফ দ্য ট্রান্সফার অফ পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক অথরিটি। সো এটা আমাদের ভারত রিসেন্টলি কিন্তু আমরা দেখব গ্রহণ করেছে। অ্যান্ড 2026 সালের যে ব্রিক্স সামিট অবভিয়াসলি সেটা ভারতে হতে চলেছে। এখান থেকে আরও একটা প্রশ্ন বার করা যেতে পারে, 2026-এর ব্রিক্স সামিট যেটা হচ্ছে সামিট হেল্ড টু ইন্ডিয়া, অর্থাৎ ভারতে কিন্তু আমরা দেখব ব্রিক্সের সামিট হতে চলেছে নেক্সট 2026-এ। 2025 সালে স্কোয়াশ ওয়ার্ল্ড কাপের ফাইনালে কোন দেশকে হারিয়ে ভারত তাদের প্রথম শিরোপা জিতেছে? স্কোয়াশ ওয়ার্ল্ড কাপের ফাইনালে রিসেন্টলি 2025 সালের স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ তাহলে জিতেছে আমাদের ভারত। এই স্কোয়াশ ওয়ার্ল্ড কাপের ফাইনালে চীন হংকংকে হারিয়ে কিন্তু আমাদের ভারত এই শিরোপাটি জিতেছে। অনাহত সিং সেলস হিস্টোরি অ্যাজ ইন্ডিয়ান ডিফিটেড হংকং চায়না টু ক্লেম মেইডেন টাইটেল। হ্যাঁ, নেক্সট বলা হচ্ছে, অর্থাৎ এটা হংকং চায়নাকে হারিয়ে রিসেন্টলি জিতেছে অ্যান্ড এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনাহত সিং। অবভিয়াসলি ইনি যুক্ত হচ্ছেন স্কোয়াশের সাথে। ইন্ডিয়া বিকাম দ্য ফার্স্ট এশিয়ান কান্ট্রি টু উইন দ্য স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড 4 আফটার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অ্যান্ড ইজিপ্ট। ইন্ডিয়া ফার্স্ট এশিয়ান কান্ট্রি হিসাবে জিতেছে এটা, এবং এর আগে কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ইজিপ্টও জিতেছিল, অর্থাৎ ভারত হচ্ছে বিশ্বের মধ্যে 4th কান্ট্রি যারা স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ জিতেছে। বিশ্বের প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী হিসাবে মহাকাশ পাড়ি দিয়ে ইতিহাস গড়েছেন কে? রাইট অ্যান্সার কি হবে? মাইকেল বেনথাউস, an engineer from Germany, has become the world's first wheelchair user to go into space. ফার্স্ট হুইল চেয়ার ইউজার হিসাবে তিনি মহাকাশে গেছেন, জার্মানির একজন ইঞ্জিনিয়ার তিনি।
2025 সালের শেষে পশ্চিমবঙ্গের কোন ফলটি তার অনন্য স্বাদ এবং গুণমানের জন্য জিআই ট্যাগ লাভ করেছে? রাইট অ্যান্সার হচ্ছে দার্জিলিং ম্যান্ডারিন কমলালেবু। ওকে, এটা শিটংয়ের কমলালেবু বলা যেতে পারে, শিটংয়ে এটা অবস্থিত আছে, দার্জিলিংয়ের শিটংয়ে। সো দার্জিলিং ম্যান্ডারিন অরেঞ্জ, দ্য আইকনিক উইন্টার ফ্রুট ফ্রম দ্য হিলস, হ্যাজ অফিসিয়ালি বিন গ্রান্টেড এ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। আর এই দার্জিলিং থেকেই কিন্তু দার্জিলিং টি সেটা পুরো ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ ছিল। তো খুব ইন্টারেস্টিং, দার্জিলিং চা সেটা কিন্তু পুরো ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ। আর রিসেন্টলি দার্জিলিং ম্যান্ডারিন কমলালেবুকেও জিআই ট্যাগ দেওয়া হয়েছে, রিফার্মিং ইটস ডিস্টিংক্ট ক্যাটাগরিস্টিক্স অ্যান্ড এক্সক্লুসিভ লিঙ্ক টু দ্য রিজনস ইউনিক জিওগ্রাফি অ্যান্ড ক্লাইমেট। অর্থাৎ এর যে তোমার হচ্ছে ক্লাইমেট, এর যে আলাদা যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু তার কারণেই এটাকে রিসেন্টলি আমরা দেখব জিআই ট্যাগ দেওয়া হয়েছে। রাম সুতার সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি একজন ভারতীয় ভাস্কর। নিম্নলিখিত কোন মূর্তিটি তিনি তৈরি করেছেন? তিনি ভারতের একজন ভাস্কর। স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইকুয়ালিটি, স্ট্যাচু অফ বিলিফ অ্যান্ড স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টিটা হচ্ছে নিউ ইয়র্কে আছে, এটা ভারতে নেই অবভিয়াসলি। আর নিউ ইয়র্কে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি, এটা আমরা দেখব ফ্রান্স দেশ আমেরিকাকে গিফট করেছিল। স্ট্যাচু অফ ইউনিটি ভারতে আছে, স্ট্যাচু অফ ইকুয়ালিটি এটা হায়দ্রাবাদে আছে, হায়দ্রাবাদে অবস্থিত আছে। এখানে দেখো স্ট্যাচু অফ ইউনিটি এটা আহমেদাবাদে আছে, আহমেদাবাদে অবস্থিত আছে। এইবারে দেখো এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটিটাই কিন্তু রাম সুতার ডিজাইন করেছিল। রাম সুতারকে 2024 সালের দিকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল। ওকে, আচ্ছা, রিনোন্ড স্কাল্পচার রামভানজি সুতার, ওকে, রামভানজি সুতার, তো তিনি হু ডিজাইন দ্য ওয়ার্ল্ডস টলেস্ট স্ট্যাচু, এটা কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট, সব থেকে উঁচু স্ট্যাচু, দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইন গুজরাট, গুজরাট পাস্ট অ্যাওয়ে। আচ্ছা, হি মানে এখানে একটা হি পড়েনি, হি পাস্ট অ্যাওয়ে অন ওয়েনেসডে নাইট ডিসেম্বর 17, অর্থাৎ 17ই ডিসেম্বর তিনি কিন্তু মারা গেছেন অ্যাট হিজ হোম উত্তরপ্রদেশ নয়ডাতে। হি ওয়াজ 100 years old অ্যান্ড হ্যাড বিন সাফারিং ফ্রম এজ রিলেটেড ইলনেসনেস। আচ্ছা, তার মানে বয়সজনিত অসুখের কারণে তিনি 100 বছর বয়সে তার হোম নয়ডার ঘরে কিন্তু মারা গেছেন। 2025 সালের ডিসেম্বরে সংসদ কর্তৃক অনুমোদিত শান্তি বিলের প্রধান লক্ষ্য কি? রিসেন্টলি শান্তি বিল সংসদ কর্তৃক অনুমোদিত হয়েছে, এর প্রধান লক্ষ্য হচ্ছে কি ভারতের রূপান্তরের জন্য পারমাণবিক শক্তির টেকসই ব্যবহার এবং অগ্রগতি। ফুল ফর্ম কি দেখি, বলা হচ্ছে দ্য সাস্টেনেবল হার্নেসিং দ্য অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া শান্তি বিল 2025। এটা রিসেন্টলি আমাদের পার্লামেন্টে পাস হয়েছে। চলো আমরা আজকে কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবো, এতক্ষণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করলাম। 10টা কারেন্ট অ্যাফেয়ার্স, কেমন লাগলো 10টা কারেন্ট অ্যাফেয়ার্স কমেন্ট করে অবশ্যই জানাবে। ইন্টারেস্টিং কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হলে অবশ্যই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো। এখনও যারা ব্যাচে অ্যাডমিশন নাওনি দ্রুত ব্যাচে অ্যাডমিশন নিয়ে ফেলবে। আর আমাদের কেপি কনস্টেবল মেন্সের জন্য কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে, তো যারা এখন অ্যাডমিশন নাওনি কেপি কনস্টেবল মেন্সের জন্য ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে আর TWS একাডেমি যে অ্যাপ আছে সেখানে গিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। চলো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি আজকের জিকে এর পার্টের ভিতরে। প্রথম প্রশ্ন, নিচের কোনটির স্ফুটনাঙ্ক সর্বোচ্চ? কোনটির বয়লিং পয়েন্ট সর্বোচ্চ? সেটা হচ্ছে পারদের, কিন্তু এখানে বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি, পারদের বয়লিং পয়েন্ট। দেখি পারদ বা মার্কারি এর বয়লিং পয়েন্ট সেলসিয়াসে যদি আমরা দেখি 357, 357 ডিগ্রি সেলসিয়াস। জলের ক্ষেত্রে 100 অনেক সময় আসে, এটা সহজ অবশ্য। জলের তোমার হচ্ছে স্ফুটনাঙ্ক কত, হিমাঙ্ক কত, হ্যাঁ, জলের ঘনত্ব সবচেয়ে বেশি কত ডিগ্রি সেলসিয়াস ইত্যাদি আসে। অ্যালকোহল বা ইথানলের ক্ষেত্রে যদি আমরা দেখি 78.4 ডিগ্রি সেলসিয়াস বা 78 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অ্যাসিটোনের যদি দেখি 56 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এদের বয়লিং পয়েন্ট। নেক্সট হচ্ছে ভারত শাসন আইন 1919 এর মাধ্যমে কেন্দ্রে কোন ধরনের আইনসভা গঠিত হয়? 1919 ভারত শাসন আইন, এটাকে আমরা অনেক সময় বলে থাকি মন্টাগু চেমসফোর্ড আইন।
ওকে, মন্টাগু চেমসফোর্ড আইন, কারণ এই সময় ভারত সচিব ছিলেন মন্টেগু এবং চেমসফোর্ড ছিলেন ভারতের ভাইসরয়, তো এটাকে মন্টাগু চেমসফোর্ড আইন বলা হচ্ছে। সো যাই হোক, এর একটা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা দ্বিকক্ষ বিশিষ্ট, এখানে আমরা ভারতে আইনসভা দেখতে পাই। একটা ছিল রাজ্য পরিষদ, রাজ্যের জন্য রাজ্য পরিষদ ছিল, রাজ্য পরিষদ, এবং আরেকটা দেখব কেন্দ্রীয় যে পরিষদ বলা হয়ে থাকে, হ্যাঁ, কেন্দ্রীয় সভা বলা হয় যেটাকে। চলো এর পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে অবস্থিত দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি? আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এতে কোনো সন্দেহ নেই। সাথে সাথে আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ। তো পশ্চিম ঘাটের উচ্চতম শৃঙ্গ, এবং আনাইমুদি হচ্ছে কেরালা রাজ্যেরও উচ্চতম শৃঙ্গ। তো কেরালা রাজ্যেটা অবস্থিত আছে, সাথে সাথে মনে রাখবে এটা কেরালারও উচ্চতম শৃঙ্গ। উচ্চতা আমরা একটু দেখব, উচ্চতা ইজ 2695, অর্থাৎ 2695 মিটার উঁচু একটা পর্বতশৃঙ্গ। এটা কেরালার ইদুক্কি জেলাতে আছে, ইদুক্কি জেলাতে অবস্থিত আছে। পশ্চিমঘাট পর্বত যত দক্ষিণ দিকে গেছে তত কিন্তু উঁচু হয়েছে। নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল আমেরিকান স্পেস এজেন্সি, নর্থ আমেরিকান স্পেস এজেন্সি, ন্যাশনাল অ্যারোস্পেস অ্যান্ড স্পেস এজেন্সি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স অ্যান্ড ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড, সরি এটা অ্যারোনটিক্স ছিল, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসার ফুল ফর্ম এটাই, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আচ্ছা নাসা সম্পর্কে দুটো তথ্য জেনে রাখো। নাসা স্থাপিত হয়েছিল, নাসা স্থাপিত হয় 1958 স্থাপিত হয়। সদর দপ্তর অবস্থিত আছে ওয়াশিংটন ডিসি, আমেরিকা যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি। নেক্সট ইজ বক্সাইটের পরিশোধনের মাধ্যমে কোন ধাতু নিষ্কাশন করা হয়? বক্সাইটের পরিশোধনের মাধ্যমে কোন ধাতু নিষ্কাশন করা হয়? অ্যালুমিনিয়াম হচ্ছে বক্সাইটের মাধ্যমে নিষ্কাশিত হয়ে থাকে। আর সব থেকে বেশি বক্সাইট আমরা ভারতের কোথায় পাই? কমেন্ট করে অবশ্যই কিন্তু এটা জানাবে তোমরা সকলে। ওকে, ভারতের কোথায় সব থেকে বেশি পরিমাণে বক্সাইট পাওয়া যায়, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক দেওয়া থাকবে, কমেন্টে জানাবে সকল। আচ্ছা, ডিকি বার্ট প্ল্যান কোন পরিকল্পনার অন্য একটি নাম ছিল? ডিকি বার্ট প্ল্যান কোন পরিকল্পনাকে বলা হতো? ক্যাবিনেট মিশন, ওয়াভেল পরিকল্পনা বা ওয়াভেল প্ল্যান, আগস্ট অফার, মাউন্ট ব্যাটেন প্ল্যান, কোনটাকে আমরা ডিকি বার্ট প্ল্যান বলতাম বা ডিকি বার্ট প্ল্যান বলা হয়? সেটি হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যানকে ডিকি বার্ট প্ল্যান বলা হয়। এটা 1947 সালে ঘোষণা হয়েছিল। 1947 সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষণা হয়, এবং ঘোষণা কে করেছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন, যিনি আমাদের পরাধীন ভারতের শেষ ভাইসরয় ছিলেন। দিল্লি কতটি দেশের সাথে সীমান্ত ভাগ করে নেয়? দিল্লির সাথে কতটি দেশের সীমানা আছে? দিল্লির সাথে 0, একটি দেশেরও কিন্তু সীমানা নেই। দিল্লি হচ্ছে ল্যান্ডলক। হ্যাঁ, ভারতের যদি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো দেখি, আমি কয়েকটা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম বলবো। যেমন কেন্দ্রশাসিত অঞ্চল বলতে গেলে তোমার হচ্ছে দিল্লি আর চণ্ডীগড় এবং আরেকটা হচ্ছে দিল্লি। দুটোর কিন্তু কোনো আমরা দেখব আন্তর্জাতিক দেশের সাথে অথবা সমুদ্রের সাথে কোনো সীমানা নেই। দাদরা নগর হাভেলি এবং দমন দ্বীপের আছে, আরব সাগর তীরে অবস্থিত। পুদুচেরি বঙ্গোপসাগর তীরে অবস্থিত আছে। হ্যাঁ, তারপরে দেখব আমরা যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত আছে। হ্যাঁ, লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত আছে। লাদাখ এবং জম্মু কাশ্মীরের সাথে বৈদেশিক সীমানা আছে। তো চণ্ডীগড় আর দিল্লি এদের কোনো বৈদেশিক সীমানা কিংবা জলভাগের সাথে সীমানা কিচ্ছু নেই, এরা হচ্ছে ল্যান্ডলক।
ল্যান্ডলক কেন্দ্রশাসিত অঞ্চল। আর রাজ্যের ক্ষেত্রে যদি আমরা ল্যান্ডলকের কথা বলি, কোন রাজ্যগুলো ল্যান্ডলক? রাজ্য স্থলবেষ্টিত যদি বলা হয়, স্থলবেষ্টিত রাজ্যের যদি কথা বলা হয়, স্থলবেষ্টিত রাজ্যের মধ্যে প্রথমেই নাম আসবে ছত্তিশগড়ের। ছত্তিশগড়। আর ছত্তিশগড়ের যে রাজ্যটা ভেঙে তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। আচ্ছা, আর কোন? ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ডের কিন্তু কোনো বিদেশি সীমানা নেই। আচ্ছা, জলভাগের সাথেও সীমানা নেই। হরিয়ানা ল্যান্ডলক। আর একটি হচ্ছে তেলেঙ্গানা। টোটাল এই 5টা হচ্ছে ল্যান্ডলক কিন্তু স্টেট। পরেরটা, বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস পাওয়া যায়? বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস পাওয়া যায়? বৃহস্পতিকে অবভিয়াসলি আমরা গ্যাস জায়েন্ট বলে থাকি, দ্য গ্যাস জায়েন্ট বলা হয়। গ্যাস জায়েন্ট বৃহস্পতিতে আমরা সবচেয়ে বেশি পাবো হাইড্রোজেন, সবচেয়ে বেশি হাইড্রোজেন থাকে আর হিলিয়াম থাকে। ওকে, হাইড্রোজেন প্রায় 90% হাইড্রোজেন থাকে আর হিলিয়াম হচ্ছে 10% মতো। তো হাইড্রোজেন হিলিয়াম নিয়ে কিন্তু গড়ে উঠেছে বৃহস্পতি। আর আমাদের সূর্যেরও কিন্তু প্রধান উপাদান কি? সূর্যর প্রধান উপাদান সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, তাই তো? মুঘল স্থাপত্যে পিয়ত্রাদুরা বা পাথরের কাজ কোন সৌধটিতে সবচেয়ে বেশি দেখা যায়? পিয়ত্রাদুরা হচ্ছে এক ধরনের পাথরের কাজ, পাথরের গায়ে সুন্দর ডিজাইন করা, ফুল আঁকা। হ্যাঁ, পাথরের গায়েই বিভিন্ন মুঘল স্থাপত্যের মধ্যে আমরা দেখব বিভিন্ন সাদা শ্বেত পাথরের কিন্তু স্থাপত্য দেখতে পাওয়া যায়। অবভিয়াসলি তাজমহল তার মধ্যে একটা, আর তাজমহলেই আমরা পিয়ত্রাদুরা দেখতে পাবো। এই দেখো, এইখানে দেখো ফুল ফুল আঁকা আছে। তাজমহলের যদি তোমরা গেট দেখো, সেখানে কিন্তু এরকম পাথরের গায়ে ফুল আঁকা আছে, ক্যালিগ্রাফি করা আছে। এটাকে পিয়ত্রাদুরা বলা হয়ে থাকে, ঠিক আছে? পাথরের গায়ে এরকম সুন্দর ফুল ফুটিয়ে তোলাকে। নেক্সট, পরের প্রশ্ন, ড্যাশ সকল দেশেরই সম্ভবত সংবিধান থাকে। সকল কোন দেশের সংবিধান থাকে? গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক, অভিজাততান্ত্রিক, কমিউনিস্ট, পুঁজিবাদী। সকল দেশেরই সম্ভবত সংবিধান থাকে, সেটা হচ্ছে সকল গণতান্ত্রিক দেশের, সকল ডেমোক্রেটিক কান্ট্রিরই কিন্তু আমরা দেখব সংবিধান থাকে সাধারণত। বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, এটি কোন শহরে অবস্থিত আছে? চলো, এটা একটা সহজ প্রশ্ন। বুর্জ খলিফা বিশ্বের সবথেকে উঁচু ভবন, হ্যাঁ, এটা কোন শহরে আছে? দুবাই, রিয়াদ, আবুধাবি, দোহা। দোহা তো কাতারে আছে। রিয়াদ কোথায় আছে? সৌদি আরবে। আবুধাবি আর দুবাই হচ্ছে ইউএইর কিন্তু বা ইউনাইটেড আরব এমিরেটসের দুটো সিটি, যার মধ্যে আমরা দেখব দুবাইতে অবস্থিত আছে বুর্জ খলিফা, বিশ্বের সবথেকে উঁচু বা টলেস্ট বিল্ডিং। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? অবভিয়াসলি সমুদ্রগুপ্তকে আমরা বলে থাকি ভারতের নেপোলিয়ান। ওকে, পর্যায় সারণীতে কোন রাসায়নিক মৌলের প্রতীক ডাব্লিউ? ফসফরাস পি, লোহা হচ্ছে Fe, টাংস্টেন হচ্ছে ডাব্লিউ, এবং তোমার হচ্ছে ফ্লোরিন এফ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে টাংস্টেন। টাংস্টেনকে আমরা উলফ্রাম বলে থাকি। উলফ্রাম এটার ব্যবহার হয়ে থাকে তোমার হচ্ছে বাল্বের ফিলামেন্টের ব্যবহার হয়। ওকে, কোথায় ব্যবহৃত হয়ে থাকে? এটা বাল্বের ফিলামেন্টে ব্যবহার হয়। আচ্ছা, এটা কেন ব্যবহার হয়? এটার একটা বৈশিষ্ট্য জেনে রাখো। এর বৈশিষ্ট্য কত? এটা কিন্তু খুব উচ্চ গলনাঙ্ক আছে, এবং সাথে সাথে এটার কিন্তু খুব উচ্চ রোধ আছে, ঠিক আছে? উচ্চ রোধ, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটা মৌল। চলো, নিচের মধ্যে কে আধুনিক ইন্টারনেটের জনক? আধুনিক ইন্টারনেটের জনক কাকে বলা হয়? বিল গেটস, চার্লস ব্যাবেজ, অ্যালান টুরিং,
ভিন্ডসার্ফ। এদের মধ্যে আমরা যাকে আধুনিক ইন্টারনেটের জনক বলি তিনি কে, কোন ব্যক্তি? তিনি হচ্ছেন ডিয়ার স্টুডেন্টস ভিন্ডসার্ফকে বলা হয়ে থাকে আধুনিক ইন্টারনেটের জনক। নেক্সট কোশ্চেন ইজ অনাহত সিং, একটু আগেই এনার নামটা আমরা পড়লাম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নের ভিতরে। অনাহত সিং কোন খেলার সাথে যুক্ত? অনাহত সিং কোন খেলার সাথে যুক্ত? অবভিয়াসলি স্কোয়াশের সাথে যুক্ত, স্কোয়াশ খেলার সাথে যুক্ত। ভারতের কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হতে ইচ্ছুক হলে একজন ব্যক্তির ন্যূনতম বয়স কত হওয়া উচিত? তুমি কোনো রাজ্যের রাজ্যপাল হতে চাও বা অন্য কেউ হতে চাই, তার ন্যূনতম একটা বয়স লাগে রাজ্যপাল হওয়ার জন্য। কত বছর বয়স লাগবে? মাত্র 35 ইয়ার্স, 35 বছর বয়স হলেই কিন্তু সে রাজ্যপাল হতে পারবে কোনো রাজ্যের। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? চলো এখানেও অ্যানিমেশন ইউজ করা হয়নি আমার, তো দেখেই উত্তর করো। বৌদ্ধ সম্মেলন 4টি হয়। প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহে, হ্যাঁ। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে বৈশালীতে। দেখো 4টি বৌদ্ধ সম্মেলন নিয়ে একটু বলি। প্রথম বৌদ্ধ সম্মেলন রাজগৃহে হয়। কার সময়? অজাতশত্রুর সময়। অজাতশত্রু এটা আহ্বান করেছিলেন, সভাপতি ছিলেন মহাকাশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে, শাসক ছিলেন কালাশোক, সভাপতি ছিলেন সাব্যকামী। ওকে। তৃতীয়টা হয়েছিল পাটলিপুত্রে অশোকের সময়। তৃতীয়টা কিন্তু এই কারণে খুব ইম্পর্টেন্ট। আর তৃতীয়র যে বৌদ্ধ সম্মেলন হয় তার যিনি সভাপতি ছিলেন তিনি হলেন মোগ্গলিপুত্র তিস্সা বা মোগ্গলিপুত্র তিস্সা, যাই বলো, তিনি কিন্তু এটার সভাপতি ছিলেন। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট, কাশ্মীরে হয়েছিল। কনিষ্কের সময়ে বসুমিত্র হচ্ছে সভাপতি ছিলেন। অলরাইট, সো আরেকটা বৌদ্ধ সম্মেলন মনে করা হয় হিস্ট্রিতে যে আরেকটা বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেটা তোমার হর্ষবর্ধনের সময়, তবে সেটা সম্পর্কে আমরা তেমন বেশি কিছু জানতে পারি না। এই 4টে বৌদ্ধ সম্মেলনই কিন্তু আমরা বিভিন্ন বইতে পাবো। ভোক্তা অধিকার রক্ষার ভারত সরকারের একটি জনপ্রিয় স্লোগান বা প্রচারণার নাম কি? ভোক্তা অধিকার আমার অধিকার, জাগো গ্রাহক জাগো, ডিজিটাল ইন্ডিয়া, নাকি আজকে দিন? কোনটা ভোক্তা অধিকার বা কনজিউমার যে রাইটস সেটা রক্ষার জন্য, সেটা প্রোটেকশনের জন্য একটা জনপ্রিয় স্লোগান আছে, সেটা হচ্ছে জাগো গ্রাহক জাগো। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনওর বর্তমান মহাসচিব পদে কে আছেন? অ্যান্তোনিও গুতেরেস হচ্ছে ইউএনওর বর্তমান মহাসচিব। লাস্ট প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রধানকে বলা হয় কি? আরবিআই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যিনি প্রধান হয়ে থাকেন, যিনি চিফ ব্যক্তি হয়ে থাকেন, হ্যাঁ, যার সই আমরা টাকার নোটে দেখতে পাবো, সেই ব্যক্তিকে আমরা সাধারণত আরবিআইয়ের গভর্নর বলে থাকি। তোমরা কমেন্ট করে জানাবে বর্তমান গভর্নরকে, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। বর্তমান গভর্নর কে? চলো আজকের ক্লাসটি এখানেই শেষ হবে। 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। ক্লাসটি আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরও বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন এর সমস্ত ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করতে কিন্তু ভুলবে না। টেক কেয়ার, টাটা, বাই।